গল্পের নাম মাধবীলতা, কলমে সাবর্ণী গুহ। মাধবীলতার মন আজ উথাল পাতাল। আবার কি একই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে? মাধবীলতাকে কি আবার ধসিয়ে দিতে চলেছে? মাথা ভোঁ ভোঁ করছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে মাধবীলতার। সকালে তিতিরের ফোনটা আসার পর থেকে মাধবীলতার পায়ের মাটি সরে গেছে। তিতির মাধবীলতার পুত্রবধূ অর্কর স্ত্রী। পাড়ার পরাণবাবুকে ভোরবেলা উঠিয়ে একটা গাড়ি জোগাড় করেছে। কোনো রকমে একটা শাড়ি পরে কিছু জামা কাপড় সুটকেসে ঢুকিয়ে রওনা হয়েছে মাধবীলতা দুর্গাপুর থেকে কলকাতার উদ্দেশ্যে। কাক ভরে তিতিরের ফোন এসেছে। মা, অর্ককে কাল রাতে আরএন-টেগরে ভর্তি করতে হয়েছে, বুকে ব্যথা নিয়ে। তুমি তাড়াতাড়ি এসো, আমার ভয় করছে। এই বলেই ফোনটা কেটে দিয়েছিল তিতির। খোলসা করে কিছু আর বলেনি। কিন্তু মাধবীলতা তো মা, তার কেন জানি মনে হচ্ছে তিতির অনেক কিছু চেপে গেছে। উস্কো খুস্কো কাঁচা পাকা চুল উঠছে। দু হাতের পাতা মুঠো করে শক্ত করে বসে আছে মাধবীলতা গাড়িতে, যেন নিজেকে শক্ত রাখার এক প্রচণ্ড চেষ্টা। চোখের সামনে অতীতের স্মৃতিগুলো ভেসে উঠছে। যেদিন মাধবীলতার মাত্র 20 বছর বয়সে বিয়ে করে শ্বশুরবাড়িতে পা রেখেছিল কমলেশ মুখার্জির হাত ধরে, পাড়াপড়শিরা মাধবীলতাকে দেখতে এসে মুগ্ধ হয়ে বলেছিল, এরকম গোলাপি গায়ের রং আর দুর্গা প্রতিমার মতো মুখশ্রী, সত্যি মাধবীলতা নামটা সার্থক। যদিও ফুলের নামের সাথে ও রূপের সার্থকতা কীভাবে মাধবীলতা তখন বোঝেনি। মাধবীলতার এই সারল্যই মন করেছিল কমলেশের। কিন্তু ছেলের বউয়ের প্রতি এত ভালোবাসা সহ্য হতো না শাশুড়ির। তাই বারংবার অপমানিত হতে হতো মাধবীলতাকে শাশুড়ি মায়ের কাছে। কিন্তু কমলেশ বউকে এতটাই ভালোবাসত, তাই শাশুড়ি মায়ের কটু কথা গায়ে মাখত না মাধবীলতা। আসলে বরের ভালোবাসা পেলে মেয়েরা সব মুখ বুজে মেনে নিতে পারে। 2 বছর পর অর্ক এলো মাধবীলতা আর কমলেশের জীবনে। নাতি হওয়ার পরে কমলেশের মা মাধবীলতাকে আপন করে নিল বংশের প্রদীপ জন্ম দেওয়ার আনন্দে। খুব সুখেই জীবন চলছিল। কিন্তু কথায় আছে, অতি বড় সুন্দরী না পায় বর না পায় ঘর। মাধবীলতার জীবনে যে তা অক্ষরে অক্ষরে মিলে যাবে স্বপ্নেও ভাবেনি সে। অর্কর জন্মের 1 বছর যেতে না যেতেই পথ দুর্ঘটনায় কমলেশের মৃত্যু হলো। বাস ভেঙে পড়েছিল মাধবীলতার মাথায়। যে শাশুড়ি অর্কের জন্মের পরে তাকে আপন করে নিয়েছিল, তিনি দিন রাত বলতে থাকেন তার একমাত্র ছেলেকে মাধবীলতাই খেয়েছে। স্বামী হারানোর দুঃখ ছেলেকে নিয়ে কিভাবে মানুষ করবে, তার চিন্তা। তার মধ্যে শাশুড়ি মায়ের গঞ্জনা মাধবীলতাকে শেষ করে দিচ্ছিল। মাধবীলতার বাপের বাড়ি বলতে তেমন কেউ ছিল না। বাবা ছিল না, মা দাদাদের সংসারেই থাকতো, তাই মাধবীলতার ঠাঁই হয়নি। শাশুড়ি মায়ের গঞ্জনা শুনতে শুনতে নিজেকেই দায়ী করতে শুরু করেছিল মাধবীলতা। পাশের বাড়ির প্রণববাবু আর ওনার স্ত্রী মাধবীলতাকে খুবই স্নেহ করতেন। তারাই মাধবীলতাকে বুঝিয়েছিলেন, তোকে তো অর্ককে মানুষ করতে হবে, নিজেকে শক্ত কর। ইতিমধ্যে কমলেশের চাকরিটা মাধবীলতাকে অফার করা হয়েছিল। গভর্নমেন্ট চাকরি হওয়ার সুবাদে বউকে অফারটা এসেছিল মাধবীলতার কাছে। তবে কমলেশের পজিশন নয়, নেহাতি কেরানির চাকরি। মাধবীলতার কাছে এটাই ছিল বিশাল ব্যাপার, হাতে চাঁদ পাওয়ার মতো। তার কী বা যোগ্যতা? ওকে যে আর কারুর কাছে হাত পাততে হবে না ছেলে মানুষ করার জন্য, সেটাই সবচেয়ে বড় ব্যাপার। অফিস থেকে এসেই ছেলেকে পড়াতে বসানো, রান্না করা, শাশুড়ির গঞ্জনা হজম করতে হতো প্রতিদিন। এতেই শেষ না মাধবীলতার ওই রূপ। তার উপর বিধবা অফিসে অনেক পুরুষের থেকে নানা রকম খারাপ ইঙ্গিতও হজম করতে হতো। তবে এদের মধ্যেই একজন ছিল যে মাধবীলতার দিকে মাঝে মাঝেই অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতো কোনো ইঙ্গিত ছাড়াই। যার দৃষ্টি অন্য লোকেদের মতো লোলুপ ছিল না, ছিল রেসপেক্ট, ভালো লাগা মাখানো দৃষ্টি। তিনি ঋতব্রত বসু। বিয়ে করেননি তখনও। মাধবীলতা না চাইতেও ঋতব্রত চাওনি। মাধবীলতা হৃদয়ে একটা ঢেউ খেলিয়ে দিত। অত্যন্ত সজ্জন মানুষ ছিলেন। গায়ে পড়ে কথাও বলতে আসেননি কোনো দিন। মাধবীলতা সংযত রাখত নিজেকে, বোঝাতো ছেলেকে মানুষ করাই তার প্রধান উদ্দেশ্য। তাই যতই কাউকে ভালো লাগুক, তার এগোনো বারণ। শ্বশুরবাড়িতেই থাকতো মাধবীলতা শাশুড়ির হাজার গঞ্জনা সত্ত্বেও। কারণ না থেকে উপায় ছিল না। ও অফিস গেলে ছেলেকে কার হাতে রেখে যাবে? হাজার হোক, নাতিকে তো তারা ফেলতে পারবে না। এইভাবে অর্ক বড় হতে থাকলো। এর মধ্যে ঋতব্রত আড়ে ঠাড়ে কথা বলে বোঝাতে চেয়েছিল তিনি মাধবীলতা আর অর্কের দায়িত্ব নিতে আগ্রহী। কিন্তু মাধবীলতার থেকে কোনো ইতিবাচক সাড়া তিনি পাননি।
অন্য দিনের মতো অফিসে গিয়ে মাধবীলতার চোখে পড়ল ডেস্কে রাখা একটা বিয়ের কার্ড। খুলতেই দেখল ঋতব্রতবাবুর বিয়ের কার্ড, তবে খামের ভেতরে একটা চিঠি। তার সারমর্ম করলে এই দাঁড়ায়, অনেকবার ভেবেছিলাম আপনার আর আপনার ছেলের দায়িত্ব নিয়ে সসম্মানে আপনাকে বিয়ে করব। আপনি হয়তো আমাকে অন্যদের মতোই ভেবেছেন। আমার মধ্যে এরকম কোনো উদ্দেশ্য ছিল না। আমি আপনাকে ভালোবেসেছিলাম। মা বাবার জোড়াজুড়িতে বিয়ে করছি। ভালো থাকবেন। পারলে আসবেন বিয়েতে, যদিও জানি আপনি আসবেন না। সর্বশেষে লেখা ছিল, আমি অন্য জায়গায় ট্রান্সফার নিয়েছি। বিয়ের পরে আর আমার মুখটা দেখতে হবে না। ভালো থাকবেন। মুচড়ে উঠেছিল বুকের ভিতরটা চিঠিটা পড়ে মাধবীলতার। বিয়ের কার্ডটা দেখে বুঝতে পারল কখন যে নিজের অজান্তে ঋতব্রতবাবুকে তারও ভালো লেগে গিয়েছিল। জীবন থেমে থাকেনি, অর্কর পেছনেই চলে গেছে। একটু বড় হতে অর্ক বলেছিল, ঠাম্মি তোমাকে এত অপমান করে, তাও কেন পড়ে আছো এখানে? একটা বাড়ি ভাড়া করে চলো না, আমরা ওখানে গিয়ে থাকি। মাধবীলতা বুঝিয়েছিল, ছেলেকে তোর ঠাম্মি হারিয়েছে, তোকে তো খুব ভালোবাসে, ওনার তো আর কেউ নেই। কী নিয়ে বাঁচবে বল তুই যদি চলে যাস? অর্ক অসম্ভব ভালো পড়াশোনায় ছিল আর খুবই ভদ্র ছিল, তাই মাধবীলতার মনে হতো হয়তো অনেক কিছুই কেড়ে নিয়েও ভগবান তাকে ছেলের মতো ছেলে দিয়েছে। তার মধ্যে বাবাকে পায়নি বলে মায়ের ভীষণ ন্যাওটা ছিল। মা ওর বন্ধু ছিল। যতক্ষণ না সব কথা মায়ের সাথে শেয়ার করত, ওর পেটের ভাত হজম হতো না। সব পরীক্ষাতে স্ট্যান্ড করত। শেষে জয়েন্টেও প্রচণ্ড ভালো র্যাঙ্ক করে যাদবপুর ইউনিভার্সিটিতে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে ভর্তি হলো। যাদবপুর থেকে রেগুলার যাতায়াত সম্ভব ছিল না, তাই হোস্টেলেই থাকতো। এমটেক পাশ করে খুব ভালো চাকরি পেল অর্ক। 2 বছর পর ওই একই অফিসে জয়েন করেছিল তিতির। অর্ক তিতিরের প্রেমে পড়েছিল। সবার আগে মাকেই জানিয়েছিল। মাধবীলতা খুব খুশি হয়েছিল। মাধবীলতার বরাবরের ইচ্ছে ছিল মেয়ে হোক। তিতির অর্কের জীবনে আসার পর মনে হয়েছিল তার ইচ্ছে পূরণ করছে ভগবান। এত সপ্রতিভ তিতির আপন করে নিতে পারে সবাইকে। মাধবীলতার মনে হয়েছিল আর এক মেয়ে পেল। তিতিরের ফোন পেয়ে সম্বিত ফিরে এলো মাধবীলতার। মা, তুমি কোথায়? হাসপাতালের কাছেই এসে গিয়েছিল মাধবীলতা। বলল, এসে গেছি প্রায়। আর কথা না বাড়িয়ে ফোন কেটে দিয়েছিল তিতির। হাসপাতালে ঢুকে তিতিরকে দেখতে পেল মাধবীলতা। বিধ্বস্ত অবস্থা, চোখে মুখে ক্লান্তি আর ভয় মেশানো। পাশে ওর বাবা মা। তিতির মাধবীলতাকে দেখে চোখের জল থামাতে পারল না। হাউ হাউ করে কেঁদে উঠল মাধবীলতাকে জড়িয়ে। তিতিরের থেকে জানতে পেরেছিল অর্কর ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে, আইসিইউতে ভর্তি। শুনে মাধবীলতা ধপ করে হাসপাতালের সিটে বসে পড়েছিল। অর্কর তো কোনো নেশা ছিল না, শুধু তিতিরের মুখে শুনত চাকরিতে ওপরে ওঠার জন্য এত স্ট্রেস নিচ্ছে অর্ক। সারাদিন কারোর সাথে কথা বলে না, কাজেই মগ্ন থাকে। মাধবীলতার মনে হয়েছিল তাহলে এত চাপ নেওয়াই কি কারণ অর্কের এই অবস্থার। তিতিরের থেকে ডাক্তারের ডিটেলস নিয়ে মাধবীলতা দেখা করতে গেল ডাক্তারের সাথে। সিনিয়র ডাক্তার ছিল না বলে অ্যাসিস্ট্যান্ট ডাক্তারের সাথে কথা বলল। ডক্টর অর্পণ বসু, সুদর্শন ভদ্র একটি ছেলে, অর্ক সমান বা একটু ছোট। ডক্টর বসু অর্ক চ্যাটার্জির মা শুনে মাধবীলতার হাতটা চেপে ধরে বলল, আন্টি, আমরা খুব চেষ্টা করছি, তবে মিথ্যা আশ্বাস দেব না, নিজের মনকে শক্ত করুন। আকাশ ভেঙে পড়ল মাধবীলতার মাথায়। মনে হলো ওর বোধহয় সত্যিই ভাগ্যে সুখ নেই। তিতিরের করুণ দুটো চোখ অর্ককে খুঁজে বেড়াচ্ছে। মাধবীলতা জানে। নিজেকে শক্ত করল মাধবীলতা। তিতিরের কাছে গিয়ে বলল, ভেঙে পড়িস না তিতির, মন শক্ত কর। আমাদের হাতে তো কিছুই নেই, ডাক্তার আর ঈশ্বরের হাতে ছেড়ে দে। 5 দিন বাড়ি আর হাসপাতাল করে তিতির আর মাধবীলতার কেটেছিল। বিভ্রান্ত অবস্থা। ডাক্তারের দিকে তাকিয়েছিল দুজোড়া চোখ। অর্ক কবে ভালো হবে? অর্কর ভালো হওয়া হলো না। 6 দিনের দিন অর্ক চলে গেল ওদের ছেড়ে। স্বামী সন্তানহারা মা কী নিয়ে বাঁচবে এবার? মাধবীলতার কিন্তু একবারের জন্য মনে হয়নি তিতির ওর ছেলেকে খেয়েছে। নিজে ভেঙে চুরমার হয়ে গেল তিতিরের হাতটা শক্ত করে ধরেছে, কারণ মাধবীলতা জানত এই বাচ্চা বয়সে স্বামী হারানোর কষ্টটা। তিতিরের কাছে কিছুদিনের জন্য থাকলো মাধবীলতা, সব কাজ মিটিয়ে চলে যাবে এরকমই ভেবেছিল। কিন্তু মাধবীলতার ফেরা হলো না। তিতিরের বাবা মা তিতিরকে নিজেদের কাছে নিয়ে যেতে চাইলেও ফিরে যায়নি তিতির ওর নিজের বাড়ি ছেড়ে। ফিরতে দেয়নি তিতির মাধবীলতাকেও। বলেছিল, তুমি যেও না মা, আমার কাছেই থাকো। তুমি সব হারিয়ে যেমন বাঁচবে না, আমিও বাঁচব না। এই বাড়িতে অনেক স্মৃতি অর্কর, আমি ছেড়ে যেতে পারবো না। তোকে তো বাঁচতেই হবে তিতির,
আমিও তো বেঁচেছিলাম অর্কর বাবা চলে যাওয়ার পর। জীবন থেমে থাকে না। আমাকেই দেখ না, এত দুঃসহ কষ্ট সহ্য করেও কি মরতে পারছি। মাধবীলতা বুঝিয়েছিল তিতিরকে। এভাবে 2 বছর কেটে গেল। মাধবীলতার ফিরে যাওয়া হয়নি। তিতির কিছুতেই যেতে দেয়নি তাকে। অগত্যা ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়েছিল মাধবীলতা। অর্কর মৃত্যুর পরে তিতিরের কাছে ডক্টর অর্পণ বসুর ফোন আসতো মাসে 1-2 বার। খোঁজ নিত তিতিরের। তিতির বিরক্তই হতো। মাধবীলতা বুঝত তিতিরের প্রাণের বন্ধু ছিল মাধবীলতা। সবই বলতো ওকে। অফিস বাড়ি করত তিতির। কদিন ধরে একটা চেঞ্জ লক্ষ্য করছে মাধবীলতা তিতিরের মধ্যে। হাসছে তিতির, দুঃখী মুখটা উজ্জ্বল দেখাচ্ছে। মাঝে মাঝেই ফোন নিয়ে অন্য ঘরে চলে যাচ্ছে। মাধবীলতার বুঝতে দেরি হয়নি তিতিরের জীবনে অন্য এক ব্যক্তির আগমন ঘটেছে। তবুও তিতির নিজে না বললে আগ বাড়িয়ে জিজ্ঞাসা করাটা খারাপ দেখায়। শাশুড়ি হিসেবে মাধবীলতার ধ্যান ধারণা খুবই আধুনিক। মনে মনে খুশি হয়েছে, কারণ ওর জীবনে তো অর্ক ছিল, তিতিরও তো তাও নেই। একদিন অফিস থেকে এসে তিতির মাধবীলতার কাছে চা নিয়ে বসলো। মা, তোমাকে একটা কথা বলার আছে। তুমি শুনলে জানি খুব কষ্ট পাবে, তবুও না বলে থাকি কি করে। আমি তো তোমাকে অর্কর মা হিসেবে শুধু দেখিনি, একজন ইন্ডিভিজুয়াল লড়াকু নারী হিসেবে দেখেছি, যে কিনা আমার জীবনে বিশাল অংশ জুড়ে আছে। আমি একজনকে ভালোবেসে ফেলেছি মা। মাধবীলতা হেসে বলল, জানি। ডক্টর অর্পণ বসু তো? তিতির আকাশ থেকে পড়ল। তুমি কি করে জানলে? তুই আমার মেয়ে, তার উপর প্রিয় বন্ধু। মায়ের চোখে কি ফাঁকি দেওয়া অত সহজ? তিতির, বিয়েটা করে ফেল। বয়সকালে একজন সঙ্গীর খুব প্রয়োজন হয়। তিতিরের চোখ জলে ভিজে গেল। এরকম মানুষ হয়? একটুও রাগ হলো না মাধবীলতার। উল্টে তিতির ভাবছিল কিভাবে জানাবে শাশুড়িকে। মাধবীলতা বলল, অর্পণের বাবা মা অর্পণকে ডাক একদিন। অর্পণকে আমার খুব ভালো লেগেছিল, তাই আমার মেয়েটাকে ভুল লোকের হাতে তুলে দেব না আমি নিশ্চিত। তোর বাবা মাকে জানিয়েছিস তো? তিতির বলল, না, জানাইনি। প্রথমে তোমাকেই বললাম। তুমি কিভাবে নেবে ব্যাপারটা বুঝতে পারছিলাম না। মাধবীলতা চোখ ছলছল করে উঠল। নিজের প্রাক্তন শাশুড়িকে এত ভালোবাসে? অর্পণ জানে তুমি আমার সাথেই থাকো, আর সারা জীবন থাকবে। ওটাই আমার শর্ত ছিল প্রথম থেকে। তোমাকে একা ফেলে আমি কোথাও যাব না। মাধবীলতা বলল, থাম, আগে ফোন লাগা নিজের মা বাবাকে, আমি কথা বলবো। মাধবীলতা কথা বলল তিতিরের মা বাবার সাথে। তারা ভীষণ খুশি হলো, কিন্তু ভাবল এই মহিলা কী ধাতুতে গড়া। নিজের বৌমাকে বিয়ে দেওয়ার কথা বৌমার মা বাবার সাথে হাসি মুখে শেয়ার করছে। অর্ক চলে যাওয়ার পরে হাজার বলা সত্ত্বেও মেয়ে কেন তাদের কাছে ফিরে আসেনি এখন বোঝে তিতিরের মা বাবা। অর্পণকে জানালো তিতির, তার বাবা মাকে, এবং তাকে আসতে বলল। অর্পণ জানালো পরের রবিবার আসবে তারা। অর্পণের বাবা উচ্চ পদে গভর্নমেন্ট চাকরি করতেন, এখন রিটায়ার্ড, আর মা হোম মেকার। অর্পণ তিতিরের চাইতে 3 বছরের বড়, তার মানে অর্কর থেকে 2 বছরের ছোট। বিয়ে নাকি করবেনই না ভেবেছিল, একটা 7 বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার পর। এখন তিতিরকে চেনার পর সিদ্ধান্ত বদলেছে। অর্পণ নিজের বাবা মাকে বলার পর বিধবা মেয়েকে বিয়ে করা নিয়ে অর্পণের মার আপত্তি ছিল, কিন্তু অর্পণের বাবা ওর পাশে ছিল। একটা নিঃসঙ্গ মেয়ের হাত ধরতে আপত্তি কোথায়? শুনে ভালো লেগেছিল মাধবীলতার। কোনো কালে আর একজন ঠিক এইভাবে তার হাত ধরতে চেয়েছিল। অর্কর কথা ভেবে নিজের মনকে প্রশ্রয় দেননি। রবিবার এলো, দুপুরে খেতে বলেছে তাদের। তিতিরের বাবা মাও আসবে। সব রান্না মাধবীলতাই করলো। তিতির হেল্প করতে চাইলে করতে দেননি মাধবীলতা। তিতিরের মা বাবা এলো আগে। এসেই তিতিরের মা মাধবীলতাকে জড়িয়ে ধরল। আমার মেয়ে কেন তোমাকে এত ভালোবাসে বুঝি, কেন আমাদের কাছে না গিয়ে তোমাকে আপন করে নিয়েছে। মাধবীলতা তিতিরের মাকে সংশোধন করে বলল, ও যেমন তোমার মেয়ে আমারও মেয়ে, ওর শাশুড়ি অন্য কেউ হবে। কলিং বেল বাজলে তিতির গিয়ে দরজা খুলল। তিতিরের মা বাবাই অভ্যর্থনা করলো ওনাদের। মাধবীলতা রান্নাঘরে ফাইনাল টাচ দিতে ব্যস্ত। খানিকক্ষণ পর বসার ঘরে ঢুকলো মাধবীলতা। তিতির ওর হাত ধরে টানতে টানতে অর্পণের বাবা মায়ের সামনে উপস্থিত করলো। এটা আমার আর এক মা, তিতির বলল। মাধবীলতার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। এ তো ঋতব্রত বাবু, ইনি অর্পণের বাবা। ঋতব্রত অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ঠিক আগের মতো। নিজেকে সামলে নিয়ে মাধবীলতা বলল, আপনি? তিতির বলল, তুমি চেনো কাকুকে? মাধবীলতা বলল, উনি আমার অফিসে আমার সিনিয়র ছিলেন অনেক কাল আগে।
খাওয়া দাওয়া করে বিয়ের দিন ঠিক হলো। ধুমধাম করে বিয়ে ওরা করবে না, রেজিস্ট্রি ম্যারেজ করবে। অর্পণের মায়ের মাধবীলতাকে ভীষণ ভালো লাগলো। যাওয়ার আগে আড়ালে শুধু ঋতুব্রত বললেন, আমার হাত ধরলেন না, অথচ নিজের বৌমার হাত তুলে দিলেন আমারই ছেলের হাতে। অদ্ভুত লীলা। তিতিরের রেজিস্ট্রি হলো অর্পণের সাথে, মাধবীলতা ওদের সাথেই থাকবে। তাতে তিতিরের মা বাবা অর্পণের মা বাবারও সায় ছিল। মাধবীলতার সায় ছিল না মোটেই। ওদের নতুন সংসারে থাকার ইচ্ছে ওনার ছিল না, কারণ মাধবীলতা জানত ও থাকলে অর্কর কথা মনে পড়বে তিতিরের। ঠিক করে সংসার করা হবে না। তিতির আর অর্পণ মধুচন্দ্রিমা থেকে ফেরার দুদিন পরে মাধবীলতা তিতিরকে বলল, এবার আমাকে যেতে দে তিতির, অনেক বছর থাকলাম, আগের সংসার তো করা হয়নি তোর, এবার ভালো করে সংসার কর অর্পণের সাথে। আমি থাকলে অর্কর মা আছে ভেবে আড়ষ্ট লাগবে তোর। আমি মা হিসেবে আর তোর প্রিয় বন্ধু হিসেবে তা হতে দিতে পারি না। তিতির আর অর্পণ প্রচুর চেষ্টা করেও মাধবীলতাকে আটকাতে পারেনি। নিঃস্ব বুক নিয়ে ওদের প্রাণ ভরে আশীর্বাদ করে মাধবীলতা রওনা দিল নিজের পুরনো ভিটের উদ্দেশ্যে, দুর্গাপুরের দিকে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ারও করতে পারেন।